এতটাই ভালোবাসার অভাবে একটু লিখছি, সেটাও লেখাটা উঠছে না। আর লিখবই, ঠান্ডায় কাকতারুয়া হয়ে গেছি, চুল ভেজাবো না। শরীরে জলের অভাবে প্রচন্ড টান হচ্ছে, তো বেরিয়ে যায়। এবার এখন ঘড়িতে 3:43, ট্রেন ঢুকে গেছে। এই যে লোকাল ট্রেন, আমি যাচ্ছি, রাহুল যাচ্ছে। আমাদের জার্নিটা এখান থেকে স্টার্ট হবে। লেটস গো। গুড মর্নিং, শুভ সকাল। এখন আছি হাওড়াতে। দীঘা যাওয়ার কথা ছিল আমাদের, কিন্তু যেটা সকালবেলার দিকে আমরা যাব ঠিক করেছিলাম, তো সেটাতে কিন্তু ট্রেনটা অনেকটাই লেট আছে, যার জন্য আমাদেরকে লেটেই পৌঁছাতে হবে। হাওড়া থেকে তাম্রলিপ্ত এক্সপ্রেসে আমরা যাব ভেবেছিলাম, কিন্তু সেই ট্রেনটা এতটাই লেট, 6:55 হাওড়া থেকে ছাড়ার কথা, সেটা ছাড়ছে হচ্ছে মোটামুটি 9টার সময় ছাড়বে বলছে। তো সেই জন্য আমাদের অপেক্ষা করতে হবে, হাতে এখন অনেকটা সময়, মোটামুটি 4 ঘন্টা আমাদের দাঁড়াতে হবে। তো সেই জন্য ভাবলাম যে এখন একটু হাওড়ার ব্রিজটা এবং গঙ্গার ঘাটটা একটু আমরা ঘুরে নিই এবং সেখানে গিয়ে অল্প কিছু চা খাই, মুডটাকে ফ্রেশ করি, তারপর আবার যাত্রা শুরু করবো। আপাতত যাই আমরা গঙ্গার ধারে একটু চা খেয়ে আসি, তাহলে মন মেজাজ ভালো লাগছে না। সামনে আছে চায়ের দোকান, চায়ের কাপে ঠোঁট রেখে এই গঙ্গার সুন্দর দৃশ্য দেখার মজাই কিন্তু আলাদা। সাথে শীতকাল, সামনে বিশাল বড় হাওড়া ব্রিজ, মানে এক আলাদাই মাধুর্য। চায়ের কাপ নিয়েছে 10 টাকা। এখনো খাবার কিনছে, বিস্কুট। আমি এদিকে কলা কিনে নিয়েছি, কলা নিল, যা কলার সাইজ 10 টাকা পিস নিল, 4টে নিয়েছি। আর ওদিকে ও বিস্কুট নিচ্ছে, কিন্তু মানে এত সুন্দর সুন্দর কলাগুলো দেখতে, মানে তোমাদের দেখাবো যখন খাবো, কিন্তু অসাধারণ দেখতে কলাগুলো। এখন আছি হাওড়া স্টেশন, মোটামুটি ট্রেন আমাদের দিয়ে দিয়েছে, 21 নম্বরে দেবে বললো। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে 10 নম্বর বা 11 নম্বর প্ল্যাটফর্ম অবধি কিন্তু সাধারণ স্টেশন। এইবার তাম্রলিপ্ত এক্সপ্রেস দিয়েছে 19 নম্বর প্ল্যাটফর্মে। তো এই প্ল্যাটফর্মগুলো হচ্ছে নর্মাল 1 থেকে 11। এইবার যেটা 12 থেকে আছে সেটা চলে যেতে হবে একদম অন্য প্রান্তে। তো সেটা যাওয়ার রাস্তাটা হচ্ছে মানে 11 নম্বর প্ল্যাটফর্মের পাশ দিয়েই, অর্থাৎ ঠিক যেখানটা দিয়ে মেট্রোটা যায়, সেই মেট্রোর পাশ দিয়েই কিন্তু 12, 13, 14, 15 বা 21 যত অব্দি প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্ম অবধি। এই যে অ্যারো তোমরা দেখতে পাচ্ছ, 17 থেকে 23, মানে এর মাঝামাঝিতেই আছে কিন্তু 19 নম্বর প্ল্যাটফর্ম। তো এই রাস্তা দিয়েই কিন্তু যেতে হয়। এখন ওখানে গেলেই বুঝতে পারবো কতটা ফাঁকা আছে ট্রেন, আদৌ বসার মতো জায়গা পাবো। তবে আমার বিশ্বাস এখন শীতকাল, দীঘা যাওয়ার জন্য অবশ্যই সিট পেয়ে যাবো। এখন মোটামুটি ট্রেন কিন্তু দিয়ে দিয়েছে তাম্রলিপ্ত এক্সপ্রেস, যেটা ছাড়ার কথা 9টার সময়। ট্রেন স্টেশনে দিয়ে দিয়েছে 19 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনের দরজা এখনও খোলেনি, তবে কিছুক্ষণের মধ্যেই খুলে দেবে। এদের ভেতরে যেটুকু সিকিউরিটির জন্য এরা দিয়ে রাখে। আমরা যাব জেনারেলে, তো জেনারেলটা হবে কিন্তু একদম শেষের দিকে, যার জন্য এখন আমি হাঁটছি। তো টিকিট মূল্যটা এবার আমি তোমাদের বলি। আমি জেনারেলে যাচ্ছি, এর আগেও যতবার গেছি জেনারেলে গেছি, খুব কম সংখ্যক বারই হয়েছে যে আমি রিজার্ভেশনে গেছি, খুব কম সংখ্যক হয়েছে। তো আমার মনে হয় দীঘা গেলে এই আনরিজার্ভ টিকিটেই যাওয়া ভালো। খুব একটা বেশি দূর নয়, 5 ঘন্টার রাস্তা, নর্মালে যাওয়া যায়। আর এটা শীতকাল, খুব একটা অসুবিধা হয় না। দীঘা যাওয়ার যেই জেনারেল টিকিট সেটা হচ্ছে 90 টাকা হাওড়া থেকে। এমন আমি ভিডিও করছি এবং বাঁ দিকে ডান দিকে সব মানুষজন এমনভাবে দেখছে যে তারা যেন জীবনে ভিডিও করা দেখেনি। এই যে পিছনে যারা আছে তারা দেখছে। ভালো লাগে যখন সাধারণ মানুষ আমার ভিডিওগুলোকে দেখে, ফলো করে। তোমরাও জানিও কেমন লাগছে। বসার যেটা সিট পেয়েছি, সেই বসার সিট হচ্ছে এইটা। এটা কিন্তু জেনারেল সিট। সিট হচ্ছে একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, কোনো রকমের নোংরা কিচ্ছু নেই। এটা জেনারেল সিট। এই যে ও খাবার কিনে এনেছে, সেই খাবার কিনে আনার পর খাবারের মধ্যে রয়েছে বিস্কুট আর কলা। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সকাল থেকে না খেয়ে আছি, কারণ ভেবেছিলাম 6:30টায় যদি ট্রেনটা আমরা ধরে নিই তাহলে হয়তো আমরা তাড়াতাড়ি পৌঁছে যাবো 10:30টার মধ্যে, কিন্তু আফসোসের ব্যাপার সেটা হয়নি। ট্রেনটা ছাড়তে প্রচণ্ড লেট করে ফেলেছে, 9টার সময় ছাড়ছে। যাই হোক বন্ধুরা, এই হচ্ছে আমাদের যেই জায়গাটাতে বসে আছি, ট্রেনের কম্পার্টমেন্টের সিটগুলো বেশ পরিষ্কার, উপরে রাখার জন্য জায়গা আছে, চার্জিং পোর্ট আছে, 2টো পাখার সুইচ, লাইটের সুইচ, আর এমার্জেন্সির জন্য ওখানে একটা হ্যান্ডেল আছে। দ্যাটস ইট।
তো যাই হোক, আমরা উইন্ডো সিট পেয়ে গেছি। আর ইউ হ্যাপি? একদম, আই এম অলসো ভেরি হ্যাপি। দে এবার খাই। তো বন্ধুরা, খেয়ে দিয়ে আসছি তোমাদের সাথে। এই সবে মাত্র গেল কোলাঘাট ব্রিজ। কোলাঘাট ব্রিজ পেরোলাম। এই সেই জায়গা যেখানে বাসে করে আসলে একবার কিন্তু ট্রেন দাঁড় করায়। বাসে করে আসলে একবার কিন্তু ট্রেন দাঁড় করায়। বাসে করে আসলে একবার কিন্তু ট্রেন দাঁড় করায়। বাস আসলে এখানে একবার স্টপেজ করে দাঁড় করায়, যাতে মানুষ বাথরুম বা তাদের যাবতীয় যা ছোটোখাটো টিফিন ব্রেক যা আছে সেটা নেওয়ার জন্য। যেহেতু আমরা ট্রেনে এসেছি, সে তো ট্রেন দাঁড়াবে না, ট্রেনের নির্দিষ্ট স্টপেজ আছে, সেই জন্য ট্রেন সেই সব জায়গাতেই দাঁড়াবে। 1 ঘন্টা সময় পেরিয়ে এখন নামলাম হচ্ছে মেচেদা স্টেশন। অনেকটাই সফর, বেশ ভালো লাগলো। ট্রেনে অতটা খুব বেশি ভিড় নেই, তবে ট্রেনেতে যে পরিমাণে টিটি দিয়েছে সেটা কিন্তু খুব বিশাল। মানে এইরকম জেনারেলেও যে এত পরিমাণে টিটি দেবে সেটা কিন্তু জানা ছিল না। হ্যাঁ, 2-1টা দিলে ঠিক ছিল, তবে পরিমাণে একটু বেশি পরিমাণেই দিয়ে দিয়েছে। চলো, মেচেদাতে নামার পর বেশ ওয়েদারও বেশ ভালো লাগছে। কত তাড়াতাড়ি এবার পৌঁছাই সেটাই হচ্ছে দেখার। মোটামুটি মেচেদা থেকে আবার 1 ঘন্টা সময় পেরিয়ে চলে আসলাম। कौन है ये लोग? कहाँ से आते हैं? তমলুক স্টেশন। ট্রেন মোটামুটি ভালো গতিবেগেই কিন্তু যাচ্ছে, কোনো রকমের সেভাবে যে লেট করা সেটা নাই, তবে ট্রেনটা ছাড়তে লেট করেছে, কিন্তু ট্রেন মোটামুটি ভালো স্পিডেই যাচ্ছে। সব স্টেশনগুলোতেই মানুষজন উঠছে, মানে যেগুলোতে স্টপেজগুলো আছে সেই স্টপেজে মানুষজন ভালোই উঠছে। বসার সিট মোটামুটি আছে, কোনো রকমের বসার জন্য অসুবিধা হচ্ছে না। মানে মানুষজন এমনভাবে দেখছে, ভিডিও করছি বলে, যাক ভালোও লাগছে, মানুষজন দেখছে। জার্নিটা বেশ ভালোই হচ্ছে। আগের সেই স্টেশন থেকে মোটামুটি কাঁথি চলে আসলাম আবার 1 ঘন্টা পর। যাত্রাপথটা কিন্তু খুব ভালো হয়েছে। এই কাঁথি স্টেশনে অনেক মানুষ নেমে গেল, কারণ তাদের কাঁথি স্টেশন থেকে যাদের বাড়ি তারা চলে যাচ্ছে তাদের রুট ওয়াইজ, এবং যারা এখান থেকে অন্য জায়গাতে যাবে, অন্য রুটে যাবে, তারা চলে যাচ্ছে তাদের রুট ওয়াইজ। তো আমি এখানটাতে একটু নেমে দেখলাম যে কেমন লাগে না লাগে। তো যাই হোক, ভালো লাগছে। কাঁথি স্টেশন, এখানে কিন্তু কাঁথি পুলিশ স্টেশনও আছে, কাঁথি পুলিশ স্টেশনও আছে, কাঁথি পুলিশ স্টেশনও আছে। এখান থেকে বাই কার কিন্তু দীঘা যাওয়া যায়, সেক্ষেত্রে চার্জ একটু বেশিই পড়ে। তো কাঁথি স্টেশনটা কিন্তু বেশ আগেকার মতন, কোনো আপডেট নেই, বেশ পরিষ্কার ঝাঁ চকচকে, একটু ওল্ড জেনারেশনের স্টেশন মনে হচ্ছে। তো অনেক মানুষ কিন্তু নেমেও যাচ্ছে। যাই হোক, ট্রেন ছাড়লে আবার পরবর্তী স্টেশনে গিয়ে নামবো। কোন স্টেশন তোমরা কমেন্ট করে জানাও। चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। এখন ঘড়িতে বাজে 12টা 20। মোটামুটি ট্রেনটা আমাদের হাওড়া স্টেশন থেকে ছেড়েছিল 9টার সময়। এখানে আসতে সময় নিলেও মোটামুটি 3.5 ঘন্টা মতো। এই স্টেশন থেকেই কিন্তু জগন্নাথ দেবের মন্দিরটা দেখতে পাওয়া যায়। এখনো পর্যন্ত এটা চালু হয়নি, চালু হলে তোমাদেরকে আরো একটু বেশি ভালোভাবে দেখাতে পারবো। ভিড় কিন্তু এখন শীতকাল সেভাবে নেই, তবে তারই মধ্যে মানুষের যাতায়াত কিন্তু আছে এই দীঘাতে। দীঘা এমন একটা জায়গা যেখানে কিন্তু সবসময় মানুষজনের ভিড় লেগেই থাকে, সবসময় মানুষজন যাতায়াত করতেই থাকে। আমি দেখাই কিরকম ভিড়টা হয়েছে, দেখো। এই সেই জগন্নাথ দেবের মন্দির, যেটা কিন্তু এখনো পর্যন্ত কাজ রানিং চলছে, কাজ এখনো পর্যন্ত পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি। কমপ্লিট হয়ে গেলে তখন একবার দীঘা এসে তোমাদের সাথে পুরো টিউটোরিয়ালটা শেয়ার করব। ততক্ষণ এটা স্টেশন থেকেই তোমরা দেখে নাও। এবার বেরোতে হবে স্টেশনের বাইরে, যেই হোটেলে আমি চেক ইন করবো সেই হোটেল তোমাদের দেখাবো। আগে স্টেশন থেকে বেরোনো যাক। কত মানুষ আসছে তাদের পছন্দের দীঘা ঘুরতে আসার জন্য। আমিও এসছি, এখানে রাহুলও আছে, ও এখন কি সুন্দর ট্রলি ব্যাগ নিয়ে যাতায়াত করছে, কত সুন্দর মানিয়েছে ওকে দেখতে। ওর চ্যানেল যারা দেখোনি এখনো পর্যন্ত, আমার সাবস্ক্রাইবাররা, আমি আই বাটনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চেক করে নিতে পারো ওর ইউটিউব চ্যানেল। তো এখন সময় হচ্ছে দীঘা স্টেশন থেকে বেরোনোর জন্য যেই রাস্তাটাই যেতে হবে
সেটা হচ্ছে সব মানুষই কিন্তু যাচ্ছে যেই রাস্তা দিয়ে, সেই রাস্তা দিয়েই তোমরা যদি যাও বেরিয়ে যাবে একদম রাস্তার মধ্যে। বিশেষ কোনো কিন্তু এখানে আপডেট তোমরা দেখতে পাবে না, কারণ আমি মোটামুটি 2 মাস আগেই এসেছিলাম। ইউটিউব চ্যানেল নাম অ্যাবাউট রোহিত, অবশ্যই দেখো। এই হচ্ছে দীঘার স্টেশন। দীঘা স্টেশনে কিন্তু এখনো পর্যন্ত অনেক মানুষ নামছে। ঠিক 2 মাস আগে এসে আমি যেই দীঘা দেখেছিলাম আর 2 মাস পরে এসেও সেম দীঘা দেখতে পাচ্ছি। পার্থক্য এটাই, তখন ছিল গরমকাল, এখন হচ্ছে শীতকাল। আর দীঘাতে শীতকাল বলেও কিন্তু আলাদা কোনো কাল নেই, এখন কিন্তু যথেষ্ট গরম আছে। আমাদের কলকাতাতে যেই ওয়েদারটা সেটা হচ্ছে মোটামুটি 29 ডিগ্রি সেলসিয়াস, এখানে এসে সেটা দেখলাম হচ্ছে 38 ডিগ্রি সেলসিয়াস, বিশেষ কোনো পার্থক্য নেই। তো এখন যাব ওল্ড দীঘাতে। হোটেল আমাদের চেক ইন করা আছে। তো চলো এখন টোটোদেরকে বলে সেই জায়গাতে যাব, দেখা যাক টোটোওয়ালারা এখন ভাড়া কত বলে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। দীঘায় এসে একটা জিনিস বুঝলাম, জীবনে বাবা মাও এতটা প্রায়োরিটি দেয় না যতটা দীঘার টোটোওয়ালারা প্রায়োরিটি দিচ্ছে। কোথায় যাবো মানে মাথা খেয়ে নিচ্ছে আর কি, এটাই একটা ব্যাপার। যাই হোক, আমাদের যেই লোকেশনটা সেটা হচ্ছে দীঘা ব্যারিস্টার, কি নাম জায়গাটার? ব্যারিস্টার, गजब बेइज्जती है। জায়গাটার নাম হচ্ছে ব্যারিস্টার কলোনি। তো সেই জায়গাটাতে নেমে আবার আসছি ফিরে। এই হচ্ছে টোটো। দাঁড়াও, টোটোই বর্তমানে চেপে গেছি। এখন যাচ্ছি ঠিক জগন্নাথ দেবের মন্দিরের সামনে দিয়ে। মন্দির কিন্তু এখনো ওপেন, কাজ এখনো কর্মরত অবস্থায় আছে, খুব জোর কদমে কাজ চলছে। জেসিবি এই যে সামনে দেখতে পাচ্ছ, সামনেটাতে যদি একটু যেতে পারতাম তাহলে হয়তো তোমাদের খুব কাছ থেকে দেখাতে পারতাম, কিন্তু আফসোস মেন গেট সবটাই কিন্তু বন্ধ আছে। যদি হেঁটে যাই এখান দিয়ে তখন হয়তো একটু হলেও দেখাতে পারবো, নচেত আমার পক্ষে দেখানো হয়তো পসিবল হবে না। বিশাল 20 একর, যত সম্ভব আমি এই গুগলে সার্চ করেছিলাম যে 20 একর জায়গা নিয়ে এই মন্দির তৈরি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পন্সরশিপে। মন্দির পেরিয়ে এখন যাব আমাদের নির্দিষ্ট গন্তব্যস্থানে। এখন ঘড়িতে বাজে 2টো। এই সময় যাচ্ছি স্নান করার জন্য। শীতের আমেজ, কতটা স্নান করতে পারবো, কতটা ঠান্ডা জল গায়েতে নিতে পারবো, সেটাই হচ্ছে এখন দেখার। এখন আছি ঠিক সমুদ্র সৈকতের সামনে। বাড়ি থেকে এসে ঠিক করেছিলাম যে এবারে এসে স্নান করবো না, কারণ শীতের আমেজ আছে। তো এখানে এসে যেটুকু অ্যাটমসফিয়ার দেখছি ভাই, চান না করে থাকতে পারা যাবে না, যতই শীতকাল আসুক না কেন। সমুদ্রের ধারে এসছি আর স্নান করবো না, এটা তো হতেই পারে না। তো মন কিন্তু খুব টানছে। এই দেখো সমুদ্রের জল। বন্ধু এসো, সমুদ্র কেউ কেড়ে নেবে না তোমার কাছ থেকে, আগে কিছু খাবারটা খেয়ে নাও, জলদি এসো। খাবারটা খেয়ে নেওয়ার পরে সমুদ্রে স্নান করবো, কেউ কেড়ে নেবে না সমুদ্র আমাদের থেকে। চলো, ছোটবেলায় খালি মনে হতো এই বাবা বুঝি নিয়ে চলে যাবে, ব্যাস আর সমুদ্রে দেখা হবে না, কিন্তু না, সমুদ্র দাঁড়িয়েই থাকবে আমাদের জন্য। অর্ডার দিয়েছিলাম ডিম টোস্ট, একটা সিঙ্গেল ডিমের। তো মোটামুটি একটা ব্রেডকে 2টো অর্ধেক করা হয়, সেইটার মধ্যে ও নেবে একটা, আমি নেবো একটা। ডিমের টোস্টের দাম নিয়েছে হচ্ছে 35 রুপিস। ডিম টোস্ট গরম গরম, কাঁটা চামচ, সামনে সমুদ্র, ভাই আর কি চাই, এটাই যথেষ্ট। প্রথমটা আহা হা, মনে হয় কারোর চশমা পড়ে গেছে, সমুদ্র নিয়ে নিয়েছিল। সমুদ্র কিন্তু কোনো কিছু নেয় না, ফেরত দিয়ে দেয়, তাই সমুদ্র ফেরত দিয়ে দিয়েছে। এটা বরং যেখানে ছিল সেখানেই রেখে দিই, কার কখন দরকার লাগবে সেই এসে নিয়ে যাবে। এটা আবার কি? এটা দেখো ঝিনুক, এতটাই পাতলা যে ভেঙে গেল। এই যে সমুদ্রের গর্জন আমার খুব ভালো লাগে। দূরে ওই যে একটা বাড়ির মতন জিনিস দেখছো, এটা কিন্তু ওল্ড দীঘা। ওই দূরে বাড়ির মতন জায়গাটা, ওইটাতে কিন্তু যখন জলটা একটু বেশি পরিমাণে থাকে তখন কিন্তু ওই বাড়ির মতন ওই জিনিসটা ডুবে যায় পুরো জলের তলায়। তাহলে সেই তুলনায় বুঝতে পারছো যে আমি দাঁড়িয়ে আছি, এইটা তাহলে সমুদ্রের তলদেশ থেকে কতটা নিচু আছে এটা। আর ওই যে রাস্তা কতটা উঁচু বা নিচুতে আছে। জল এখন এতটা দূরে চলে এসছে, মানে আনএক্সপেক্টেড। ওই যে দূরে তোমরা দেখো রোড, এইটা হচ্ছে রোড, আর এই হচ্ছে সমুদ্র। আর এটা হচ্ছে সমুদ্রের, মানে জলটা এখন এই অবধি আছে, ঠিক আছে, রাস্তা থেকে এতটা দূরে। এইবার চান করার জন্য উপযুক্ত যেই জলটা, সেটার জন্য আবার যেতে হবে মোটামুটি রাস্তা থেকে যতটা আসা হয়েছে
ততটা আবার যেতে হবে ওইদিকে স্নান করার জন্য। তো তাহলে বুঝতেই পারছো যে রাস্তা থেকে স্নান করার জায়গাটা যাওয়ার জন্য কতটা দূর আমাকে যেতে হচ্ছে। যাই হোক, আমার বন্ধু এখন স্নান করতে গেছে। আমরা বিশেষ কিছু জিনিসপত্র আনিনি, যার জন্য কিন্তু মোবাইলটা রেখে যেতে পারছি না। ও মোবাইল এনেছে, আমিও মোবাইল এনেছি, কারণ আমাদের কাছে মেমোরি ক্রিয়েট করাটা একটু বেশি স্বাচ্ছন্দ্য বোধ বলে মনে করছি। কারণ ও ভিডিওগ্রাফি পছন্দ করে, আমিও ভিডিওগ্রাফি পছন্দ করি। তো সেই জন্য ও আগে স্নান করে নিচ্ছে, তারপরে আবার আমি যাব, তারপরে আমার ভিডিওটা ও করবে। তো এই একটা প্ল্যানিং করে ও চলে গেছে আগে, তারপরে দেখা যাক ও কখন আসে। এখন একটু লেখালেখি হোক, জীবনে ভালোবাসার মানুষের অভাব। জীবনে এতটাই ভালোবাসার অভাব, একটু লিখছি সেটাও লেখাটা উঠছে না। আর লিখবই না। যাই বাবা, গান করিতে যাই। কিরে তোরা বাইরে কি করছিস? আয় সমুদ্রে আয়, জীবনে টাকা পয়সা ইনকাম সবকিছু নয়। ঠান্ডায় কাকতারুয়া হয়ে গেছি, চুল ভেজাবো না। শরীরে জলের অভাবে প্রচন্ড টান হচ্ছে, তো বেরিয়ে যায় এবার। ঠান্ডা জল গায়ে মেখে সোজা চলে আসলাম হোটেলে রেস্ট নেওয়ার জন্য। পরবর্তী পার্টে দেখাবো ওল্ড দীঘার সৌন্দর্য কতটা মানুষের মন কেড়েছে রাত্রের অন্ধকারে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও পার্ট 2-এ। আজকের জন্য নমস্কার।